জুলাই ষড়যন্ত্র স্পেশাল এপিসোড ২১। আজকে আলোচনা করব কেন শেখ হাসিনা সরকারের বিরুদ্ধের সমালোচনাকে কোনোভাবেই জুলাই জঙ্গি উত্থানে অংশগ্রহণের অজুহাত হিসাবে দেখানো যাবে না, এবং আমরাই বা কেন সেটা একেবারেই গ্রহণ করব না। আবার বলি, বিষয়টা একটু কঠিন মনে হতে পারে যে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে অনেক ধরনের অভিযোগ আছে। এই অভিযোগগুলোকে খুব সুন্দরভাবে আপনি তিনটা শ্রেণীতে ফেলতে পারবেন। আপনি যদি সংঘবদ্ধ স্বাধীনতা বিরোধী এবং সাইবার সন্ত্রাসীদের শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে অপপ্রচারগুলোকে আপনি যদি ভালোভাবে পর্যবেক্ষণ করেন, এই অপবাদ এবং অপবাদ অর্থাৎ সত্য মিথ্যা মিলিয়ে অভিযোগগুলো ছিল শেখ হাসিনা সরকার দুর্নীতি করছে, শেখ হাসিনা সরকার মানবাধিকার লঙ্ঘন করছে, শেখ হাসিনা সরকার বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিয়েছে। এই তিনটা অভিযোগের মধ্যে আমি অনেকবার বলেছি, একেবারে গুগলে অনলাইনে বিদেশি গোষ্ঠীগুলো বা বিভিন্ন বিদেশি প্রতিষ্ঠান, জাতিসংঘ, যে আর যদি আরো ভালোভাবে ধরেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, যে যারা এই দুর্নীতি সংক্রান্ত তথ্যাদি বিশ্লেষণ করে এবং ফলাফল প্রকাশ করে, আপনি সবকিছু বিশ্লেষণ করলে দেখবেন যে শেখ হাসিনা সরকারের আমলে কিন্তু তুলনামূলক দুর্নীতি কমেছিল। এটা নিয়ে অবশ্য পিনাকি কিছুদিন আগে আবার তার পদ্ধতিতে দেখিয়ে দিয়েছে যে না, শেখ হাসিনা সরকারের সময় আমরা যেটা বলি সেটা সত্য, কিন্তু সত্য কথা হলো যে শেখ হাসিনার 15-16 বছরের শাসন আমলে বাংলাদেশের তুলনামূলক দুর্নীতি কিন্তু কম ছিল। হ্যাঁ, হয়তো দুর্নীতির পরিমাণ অর্থের মাপে বেশি হতে পারে। এর কারণ হলো যে শেখ হাসিনা তো বাংলাদেশের অর্থনীতিটাকে একটা ব্যাপক বাড়িয়ে দিয়েছিলেন, অর্থাৎ যে অর্থনীতির সাইজটা এখন মনে পড়ছে না, মানে কোথা থেকে উনি কোথায় নিয়ে এসেছিলেন, 5 গুণ বাড়িয়ে দিয়েছিলেন উনি 16 বছর রাষ্ট্র শাসন করে খুব সম্ভবত। অর্থাৎ আমাদের যে জিডিপি, যেটা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, তো এইরকম একটা অবস্থায় দুর্নীতির আপেক্ষিক মাত্রা কমলেও দুর্নীতির টাকার পরিমাণ হয়তো বেড়েছিল। কিন্তু শেখ হাসিনা সরকারের সাফল্য এটা যে তিনি আপেক্ষিক মাত্রা কমিয়েছিলেন, কিন্তু প্রচারটা এমনভাবে চলেছিল যে এইটাই বুঝি সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সরকার ছিল বাংলাদেশের। তারপর শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে 2 নম্বর অভিযোগ ছিল যে গুম খুন এইসব তারা করছে। এইটা একটা অভিযোগ ছিল যে মানবাধিকার লঙ্ঘন করে শেষ করে দিচ্ছে। অথচ আমরা যদি সকল ডেটা বিশ্লেষণ করি, দেখব যে আসলে শেখ হাসিনা বলুন, আওয়ামী লীগের বিরুদ্ধে যত ধরনের মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে আওয়ামী লীগকে কেন্দ্র করে, সেই 1975 সালে বঙ্গবন্ধুর সপরিবার হত্যাকাণ্ড থেকে শুরু করে 21শে আগস্টের গ্রেনেড হামলা, কিংবা 2001 সালের আওয়ামী লীগ এবং সংখ্যালঘু নিধন, কিংবা এই 24-এর জঙ্গি উত্থানের পরে আবার আওয়ামী লীগ এবং সংখ্যালঘু নিধন, এগুলোর তুলনায় আসলে শেখ হাসিনা সরকারের যেসব গুম খুন, যত আপনি অপবাদের, সেটা আসলে সংখ্যায় অনেক কম ছিল। আরেকটা অপবাদ যেটা আমি পরিপূর্ণভাবে অস্বীকার করি, এবং আমি পৃথিবীর যে কোনো জায়গায় এটা প্রমাণ করে দিতে সক্ষম, যে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে সমস্যাগুলো বিদ্যমান, এটা পৃথিবীর যে কোনো দুটি পাশাপাশি দেশের ক্ষেত্রে বিদ্যমান, কম বা বেশি। সেই জিনিসগুলোকে কেন্দ্র করে বারবার বলা হচ্ছিল যে শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিয়েছিলেন। এটা অবশ্য অনেকে এটাকে গুরুত্ব দিতে চান না, আমি কিন্তু ব্যাপারটাকে গুরুত্ব দিই। আমি মনে করি যে এইটা বলে বলে কিন্তু বাংলাদেশের একটা বড় অংশের মানুষের মগজ ধোলাই করা হয়েছে। এর মধ্যে কিছু লোক আছে তারা মগজ ধোলাই ছাড়াই এটাকে উদ্দেশ্যমূলকভাবে ব্যবহার করে, আবার অনেক নিরীহ মানুষ আছে যাদের মগজ ধোলাই করা হয়েছে। এটা এতবার বলা হয়েছে যে সবাই ভাবে যে না, কিভাবে না কোথাও ভারতের কাছে বাংলাদেশ বিক্রি করে দিয়েছে। সেগুলা ওই যে বলে যে সীমানায় হত্যা হয়, তারপরে পানি দেয় না, পরে বাংলাদেশের ভিতর দিয়ে ভারতের মাল সামানা পরিবহন করা হয়, অস্ত্রগোলা বারুদ পরিবহন করা হয়, নানান এখানে প্রচার অপপ্রচার মিলে অনেক জিনিস আছে। এবং শেখ হাসিনা নিজেও বা উনি এবং ওনার সরকার কখনো ভারত থেকে যেসব সুবিধা উনি নিতেন সেগুলো বর্ণনা করেন নাই। সেগুলো আমরা কিছু শুধু তার সরকারের পতনের পর ইউনূসের আমলে আমরা জানতে পারলাম, যখন ভারত তার ভেতর দিয়ে আমাদের ট্রান্সশিপমেন্টটা বন্ধ করে দিল, যেটাতে বশির এই দস্যু ইউনূসের বাণিজ্য উপদেষ্টা বশির নিজে স্বীকার করেছিল এতে বাংলাদেশের বছরে 2 থেকে 2.5 কোটি টাকা খরচ হচ্ছে, মানে ক্ষতি হচ্ছে। এবং বাংলাদেশের তো এখন রপ্তানি অনেক, আসলে আমাদের এত ভিডিও করা দরকার, বক্তব্যগুলো আমি করব ধীরে ধীরে আপনাদের সহযোগিতা পেলে। বাণিজ্যিক ভিত্তিতে এই ভিডিও করি না, কারণ বাণিজ্যিক ভিত্তিতে ভিডিও করলে সবার দিকে তাকাতে হয়। আমি আসলে এখানে শুধু শেখ হাসিনার দিকে তাকিয়ে থাকি। যা বাংলাদেশ অন্তত মুক্তিযুদ্ধের পক্ষে যারা
24-এর জঙ্গি উত্থানের পরে যারা শেখ হাসিনার পক্ষে কলম হাতে নিয়েছেন কিংবা কণ্ঠ, আমার মতো দুর্বল কণ্ঠও কিন্তু দাঁড়িয়ে যাচ্ছে কণ্ঠ হিসাবে, তো যারা কণ্ঠ ব্যবহার করছে তাদের মধ্যে আমার মতো মনে হয়, আমি অন্তত দেখিনি যে শেখ হাসিনাকে এত কড়া সমালোচনা করে আর কি। সমালোচনা আমরা করব, আমি অন্তত করে যাব, কিন্তু এই জায়গাটায় দেখেন পরিপূর্ণভাবে শেখ হাসিনা বঙ্গবন্ধুর মেয়ে এই জন্য, এবং বঙ্গবন্ধু বাংলাদেশকে পৃথক করে ফেলছে পাকিস্তান থেকে, শেখ হাসিনা বাংলাদেশে উন্নয়ন করছে, শেখ হাসিনা বঙ্গবন্ধুর মেয়ে, শুধু এই জন্য এই অপবাদটা নিয়ে আসে ভারতের বিরুদ্ধে। শেখ হাসিনা শত শত চুক্তি করেছে, গোলামির চুক্তি। ওরা কিন্তু একটা চুক্তি তো দেখানো তো দূরে থাকুক, যেটা তৌহিদ, আমাদের তৌহিদ সাহেব, দস্যু ইউনুসের যে পররাষ্ট্র উপদেষ্টা, সেও বলেছিল যে আদানির চুক্তিটা মানে একটু বলে আসবে, মানে আর কিছু সে বলে নাই। তৌহিদ সাহেব তো ভালো মানুষ, আমি মনে করি, ওনাকে পছন্দ করতাম এক সময়, কিন্তু আসলে পছন্দ করি আর না করি, ইউনুসের মতো এরকম দস্যুর যদি কেউ উপদেষ্টা থাকে 2 বছর, তাহলে তার পছন্দ করাটা কষ্টকর হয়ে যায়। উনিও বলেছেন যে না, ওই মানে আসলে এগুলো কথার কথা। ভারত বাংলাদেশের মধ্যে একটা ফ্রেন্ডশিপ ট্রিটি ছিল 25 বছরের, সেটা শেখ হাসিনা সরকারই আর নবায়ন করেনি। আমার মনে হয় যে সে চুক্তিটা নবায়ন করা যেত। ওই চুক্তিটা যদি আমার কাছে থাকতো, এটা আমার মনে হয় অনলাইনে সার্চ করলে পাওয়া যাবে, কারণ অনেক ডকুমেন্টকে আমরা গোপন ডকুমেন্ট মনে করি, কিন্তু এগুলো আসলে আমি দেখলাম যে শুধু গুগলে গেলে খুঁজে পাওয়া যায়। ওই চুক্তিটা খুব বেশি বড় না, 25 বছর মেয়াদি ফ্রেন্ডশিপ ট্রিটি বা মৈত্রী চুক্তি, চুক্তিটার নামও ভুলে গেছি। আমি যখন 2001-2003 সালে ফরেন মিনিস্ট্রিতে সাউথ এশিয়া ডেস্কে কাজ করি, তখন আমি এই চুক্তিটা পড়েছিলাম, এখন মনে নাই, কিন্তু এটুকুন মনে আছে যে আমি এই চুক্তিটা তারও আগে বহু বছর ধরে পড়ার জন্য অপেক্ষা করছিলাম। যে এইভাবে বিএনপি, তখন তো আর জামাত এত ছিল না আসলে ওই সময়টায়, তখন আমরা এই বাংলাদেশের স্বাধীনতা বিরোধী দল বলতে, আমি অবশ্য তখনও বিএনপির বন্ধু ছিলাম, এখনও আছি। এরা এই বিশেষ করে বিএনপি, বি চৌধুরী, যাকে ইয়ের মতো তারা সরিয়ে দিয়েছে, এই আমাদের চুপ্পু সাহেবের মতো, তিনিও এই দাঁত মুখ খিচে বলতেন যে গোলামির চুক্তি, গোলামির চুক্তি। এবং আমাদের ছোটবেলাটা ঝাঁঝরা হয়ে গেছে এই গোলামির চুক্তির কথা শুনে শুনে, এবং আমার খুব আগ্রহ ছিল যে এই গোলামির চুক্তিটা পড়ে আমি দেখলাম যে সেখানে গোলামির কোনো কথা নাই, যা কিছু আছে পারস্পরিক। অর্থাৎ ভারত বাংলাদেশকে যদি 5 টাকা দেয়, বাংলাদেশ ভারতকে 5 টাকা দিবে। বাংলাদেশের ইতিহাসে একটা মাত্র এইভাবে যদি আপনি বলেন যে আমাকে 5 টাকা দাও, তুমি আমাকে 5 টাকা দিলে, মানে তুমি আমার থেকে 5 টাকা নিলে আমাকে কিন্তু 10 টাকা দিতে হবে, এই ধরনের চুক্তিকে যদি আপনি গোলামির চুক্তি বলেন, তাহলে বাংলাদেশের ইতিহাসে একটাই গোলামির চুক্তি হয়েছে, সেটা হয়েছে ইউনুসের আমলে। ইউনুস ধারণা করি যে সবাই মিলে যেটা করেছে সেই বাণিজ্য চুক্তি। সত্যি সত্যি এই চুক্তিটাতে আপনি যে কেউ পড়লে বুঝতে পারবে যে এটা একটা অসম চুক্তি ছিল। এই একটা মাত্র গোলামির চুক্তি হয়েছে বাংলাদেশের ইতিহাসে। এখন দেখেন, যেই মানুষগুলো অন্ধের মতো বিশ্বাস করেছে যে শেখ হাসিনা অনেক গোলামির চুক্তি করেছে, তাদের উপর যেন আল্লাহর গজব হিসাবে নাজিল হয়েছে এই ইউনুস এবং তার করা মার্কিনীদের সাথে বাণিজ্য চুক্তি, যেটাকে আমি গোলামির চুক্তি এই জন্য বলছি যে মানে গোলামির চুক্তি বলতে তো বাংলাদেশের মানুষ এটাই বোঝে যে একটা অসম চুক্তি হবে, শর্ত চাপিয়ে দেওয়া হবে। সেক্ষেত্রে একমাত্র বাংলাদেশের হওয়া একমাত্র চুক্তি হলো গোলামির চুক্তি। ফলে 3টা অভিযোগের মধ্যে দুর্নীতি সত্য, কিন্তু যেভাবে বলে সেভাবে সত্য না। বাংলাদেশের সব সরকারের আমলে দুর্নীতি হয়েছে। মানবাধিকার লঙ্ঘন সত্য, সেভাবে সত্য না। বাংলাদেশের সব সরকারের আমলে মানবাধিকার লঙ্ঘন হয়েছে, সবচেয়ে কম হয়েছে তুলনামূলকভাবে। দেখা যাবে যে আওয়ামী লীগ যেই মানবাধিকার লঙ্ঘন করেছে, আওয়ামী লীগ বিরোধীরা তার উপর যে মানবাধিকার লঙ্ঘন করেছে, সেটার ভার কিন্তু অনেক বেশি। এবং 1-2 দিনের মানবাধিকার লঙ্ঘনই আওয়ামী লীগের ইতিহাসের সব মানবাধিকার লঙ্ঘনের সমষ্টি করলে তার চেয়ে ভারী হয়ে যায়। যেমন 21শে আগস্টের গ্রেনেড হামলা, কিংবা 1975 সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা। সুতরাং বুঝতে পেরেছেন যে এই অভিযোগগুলো, আবার কেন সবিস্তারে বললাম যে এই অভিযোগগুলোর ভিত্তিতে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে এক ধরনের জন অসন্তোষ বলুন, বা যারা দাবি করে যে সিপিবি বা সৎ বাম দল, যে হ্যাঁ আমরা আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে এইসব মানে এই জন্য প্রতিবাদ করছি, এই হচ্ছে ওই হচ্ছে সেই হচ্ছে। কিন্তু আমি যেই সিদ্ধান্তটা এখানে বলতে যাচ্ছি সেটা হলো যে এই অভিযোগগুলো কতটা সত্য অসত্য সেটা এখানে বড় বিষয় নয়। বড় বিষয় হলো যে এই অভিযোগগুলার অজুহাত কোনোভাবেই আপনাকে 2024-এর জঙ্গি উত্থানে আপনার অংশগ্রহণকে ন্যায্যতা প্রদান করে না। আবার বলি, বেশি বললে অবশ্য কথার গুরুত্ব কমে যায়, ভিডিওর দর্শক কমে যায়, কিন্তু কথাটা আমাকে আবার বলতে হচ্ছে, কারণ আমি আসলে নিরুপায় বোধ করছি। আমি আবারও বলছি যে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে জন অসন্তোষ, অভিযোগ ইত্যাদি সত্য হোক মিথ্যা হোক, কোনো কিছুই আপনাকে 2024-এর জঙ্গি উত্থানে অংশগ্রহণের ন্যায্যতা প্রদান করে না।
সোজা কারণ কি? সোজা কারণ ছিল 2024-এ যেই আন্দোলন হয়েছে, এটা সরাসরি বাংলাদেশের 1971 সালে পরাজিত শক্তির অধীনে হয়েছে, তাদের নেতৃত্বে হয়েছে, এবং তারা এটাকে দুটো জিনিসের প্রতিশোধ হিসাবে গ্রহণ করেছে। এক হলো 1971 সালে তাদের পরাজয়, এবং 2012-13 সাল থেকে যে শেখ হাসিনা সরকার কিছু যুদ্ধাপরাধীকে বিচার করে যে সাপের লেজ দিয়ে কান চুলকালেন, কিংবা কুমিরের লেজ দিয়ে কান চুলকালেন, সাপও মারলেন না, শুধু কানটা চুলকালেন, সেই জায়গাটার প্রতিশোধ নেয়া। সেটার প্রমাণ কি? প্রমাণ দেখেন, এই প্রমাণ তো রাস্তাঘাটে ছড়িয়ে আছে। বঙ্গবন্ধুর বাংলাদেশে বৈষম্যের ঠাঁই নাই বলে 5 আগস্টেই এটা বলল দুপুরবেলা, যেই আফটারনুনে শেখ হাসিনা সরকারের পতন ঘোষিত হলো, সন্ধ্যা 8টার মধ্যে মুক্তিযুদ্ধের কোনো স্মৃতিচিহ্ন রাখা হয় না। যতটুকু ঢাকা শহরে ছিল সব কিন্তু একেবারে আপনার সংঘবদ্ধভাবে ভেঙে ফেলা হয়েছে। আপনি বলবেন যে হ্যাঁ, শেখ হাসিনা অনেক ভাস্কর্য নির্মাণ করেছে, এগুলো সবই বলতে পারেন এক্সকিউজ হিসাবে, কিন্তু যেইভাবে ভেঙে ফেলা হয়েছে, যেইভাবে এই ভাঙ্গনের ক্রম যেভাবে চলেছে, তারপর ধরে যেভাবে জঙ্গি ফুয়াদ, জঙ্গি শাহরিয়ার এগুলো বাংলাদেশ চষে বেড়াচ্ছে, ঢাকা শহর চষে বেড়াচ্ছে, অন্তত এখন তো আর কারো কোনো এই প্রমাণ তো আমাদের দিতে হবে না যে এটা ছিল পুরোপুরি 1971 সালে পরাজয়ের প্রতিশোধ নেয়া এবং ওই যে যুদ্ধাপরাধীদের বিচারের প্রতিশোধ নেয়া। প্রতিশোধটা এমনভাবে নিচ্ছে, আমাদেরকে এমনভাবে বুঝিয়ে দিচ্ছে যে যেই আদালতে নিজামি মুজাহিদি এদের ফাঁসি হয়েছিল, সেই আদালতে তারা আবার শেখ হাসিনারও ফাঁসি দিয়ে দিয়েছে। এমন এইরকম আপনার মানে মধুর প্রতিশোধ। আপনি যদি স্বাধীনতা বিরোধীদের পার্সপেক্টিভ থেকে দেখেন, ফুয়াদ, শাহরিয়ার, কিংবা যারা আছে জঙ্গি, বা এই যে সরাসরি যে জঙ্গিগুলো ওই আন্দোলনটা অংশগ্রহণ করেছিল, এই যে হাসনাত, সার্জিস, এদের পার্সপেক্টিভ থেকে দেখলে তো এর চেয়ে মধুর প্রতিশোধ আমরা তো ইতিহাসে খুব কম দেখি, যে এত এত সুন্দর প্রতিশোধ। যেই আদালত শেখ হাসিনা গড়ে তাদের মানুষকে বিচার করলো, সেই আদালতে একই বিচার কিন্তু শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া হলো, তিনি তাকেও মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া হলো। আমরা শুধু যদি ফলাফলটা দিয়ে বিচার করি, তাহলে এটা আর কোনো যুক্তিতে আপনি বিচার করতে পারবেন না যে এটা 1971 সালের প্রতিশোধ ছিল না। 1971 সালের মুক্তিযুদ্ধের পরাজয়ের প্রতিশোধের জন্য কোনো আন্দোলনে অংশগ্রহণ করার জন্য কোনো অজুহাতই ন্যায়সঙ্গত না। সেই অজুহাত শেখ হাসিনা কত গুমখুন করেছেন, শেখ হাসিনা কয়বার ভারতের কাছে বাংলাদেশকে বিক্রি করে দিয়েছেন, শেখ হাসিনা কয় লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছেন, সেগুলো এই শেখ হাসিনা সরকারের, আমি এগুলাকে অপরাধ হিসাবেও যদি গণ্য করি, এর কোনো অপরাধী আপনার এই 2024-এর জঙ্গি উত্থানের অংশগ্রহণের আপনাকে বৈধতা দেয় না। সোজা কথা, এইটা বুঝতে হবে। এইটা আগে না বুঝলেও এখন বুঝতে হবে, এবং এই অনুযায়ী কিন্তু ভবিষ্যতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে শক্তিকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এবং আমি এর আগেও কয়েকটা ভিডিওতে বলেছি যে এই আন্দোলনে অংশগ্রহণ করাকে যারা ভুল হিসাবে বলেছেন, এর মধ্যে অনেকে কিন্তু বাংলাদেশে সেই উদাহরণ স্থাপন করেছেন, এবং সেই উদাহরণ কিন্তু সিপিবি, বাসদ তো আসলে কোনো দলই না, সিপিবিকেই আমি শুধু একটু রেসপেক্টের জায়গায় দেখতাম। সিপিবি, টিপিবি যারা এটা কিন্তু কেউ কিন্তু সৎসাহস নিয়ে তারা যে একটা বড় ষড়যন্ত্রের ফাঁদে পড়ে অংশগ্রহণ করেছিল, এটা কিন্তু তারা কিন্তু এখনো প্রকাশ্যে বলে নাই। তাদের যেসব নেতা আতেল এগুলো আছে, তারা কিন্তু যেইভাবে কণ্ঠ বড় করে এখনো টেলিভিশনে কথা বলে, এইটা তাদের অপরাধ হিসাবে গণ্য হবে, এবং এরা কিন্তু বাংলাদেশের রাজনীতিতে ভবিষ্যতে অলরেডি অপ্রাসঙ্গিক হয়ে গেছে। দেখুন, একটা মাত্র বিবেকবান মানুষ বড় বড় রাজনৈতিক নেতাদের মধ্যে এইটা প্রকাশ্যে স্বীকার করেছেন, এবং তিনি এমন সময়ে তিনি এই ভুলটা স্বীকার করেছেন যে ভবিষ্যতে দেখবেন যে এই মানুষটা বাংলাদেশের রাজনীতিতে টিকে যাবেন। আমি আজকে তার ইন্টারভিউ করেছি, দুঃখের বিষয় ইন্টারভিউটা আপনারা শুনবেন, কিন্তু আসলে সাউন্ডটা ভালো ছিল না আমাদের তরফ থেকে, আর উনি এত মুরব্বী যে আমি লজ্জা পাচ্ছিলাম ওনাকে বলতে যে আপনি আরেকবার বের হয়ে আসুন। প্রফেশনাল হলে বলতো, আমি তো বোঝেন আসলে ইন্টারভিউ নেওয়া বা এগুলোতে কথা বলা কোনোটাতেই প্রফেশনাল না। কিন্তু অ্যাডভোকেট মহসিন রশিদ, বাংলাদেশ মুসলিম লীগের প্রাক্তন সভাপতি, অবশ্য মুসলিম লীগকে কেউ এত খারাপ করে কেন দেখে আমি বুঝি না, মানে দেখার কিছু নাই। মুসলিম লীগ একটা বনেদি রাজনৈতিক দল, ঢাকা শহরে এটার জন্ম, বাংলাদেশে মুসলিম লীগ থাকবে, এতে কিন্তু আসলে আমাদের কোনো আপত্তি থাকা উচিত না। আমি ভেবেছিলাম যে অ্যাডভোকেট মহসিন রশিদ মুসলিম লীগেই থাকবেন, বাট উনি বললেন যে ওনার কলিগদের সাথে ওনার মত পার্থক্য হচ্ছে, তারা এখনো ভুলে আছে, উনি শুদ্ধতায় ফিরে এসেছেন, আর উনি এখন আর মুসলিম লীগের সভাপতি নন। আমি তো মনে করি যে মহসিন সাহেবের মতো মানুষ যদি মুসলিম লীগের সভাপতি হন এবং মুসলিম লীগকে একটা ঐতিহ্যবাহী দল হিসাবে যদি ছোট একটা দলে পরিণত করে বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়া অংশগ্রহণ করেন, আমি তো এটাকে, আমরা যে বহুত্ববাদী ইনক্লুসিভনেসের কথা বলি,
প্লুরালিজমের কথা বলি, সেটাই হতে পারে। মুসলিম লীগ তো বা এই ঢাকা শহরে গঠিত হয়েছে, পাকিস্তান বরাবরই পাকিস্তানের রাজনৈতিক অংশটার একটা বড় শক্তি কিন্তু সবসময় মুসলিম লীগ, যদিও সেখানে পিপিপি পাকিস্তান পিপলস পার্টি আছে, কিন্তু মূল ক্ষমতা সেনাবাহিনীর হাতে। ভারতেও খুব সম্ভবত মুসলিম লীগ আছে। মুসলিম লীগ তো কোনো নিষিদ্ধ দল না, তাদেরকে আরো বড়, বিশেষ করে অ্যাডভোকেট মহসিন রশিদের মতো বিবেকবান মানুষ যদি এই দলের দায়িত্বে থাকেন, তাদেরকেও তো বড় স্পেস দিয়ে রাজনীতি করার সুযোগ করে দেওয়া দরকার। আমাদের তো দরকার শুধু 1972 সংবিধান মেনে বাংলাদেশে রাজনীতি করবে, আমরা তো শুধু এই আশাটুকু করি বাংলাদেশের সব মানুষ থেকে, এবং সেকুলারিজম বা অসাম্প্রদায়িকতা কিংবা আমাদের মুক্তিযুদ্ধের স্বাধীনতা, আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রকে মেনে নিবেন, এইটার ভিত্তিতে আমরা কিন্তু বাংলাদেশের রাজনীতিটা চাই। সোজা কথা হলো যে অ্যাডভোকেট মহসিন রশিদ ছাড়া বাংলাদেশের কোনো জাদ্দেল নেতা 2024 জঙ্গি উত্থানে জড়িত হয়ে যে তারা অপরাধ করেছেন সেটা এখন পর্যন্ত স্বীকার করেননি। এটাকে মহসিন রশিদেরটা আমি ভুল বলবো, কিন্তু এখনো যারা এটা স্বীকার করেনি, এখনো যারা গোয়ারতুমি করছে, তারা কিন্তু এটা অপরাধ হিসাবে দেখতে হবে, এবং ভবিষ্যতে নিশ্চিতভাবে আপনি নিশ্চিত থাকতে পারেন যেভাবে 24 জঙ্গি উত্থানের পর আওয়ামী লীগকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে, আওয়ামী লীগের এখনো অসংখ্য নেতা জেলে আছেন, যেভাবে লক্ষ কোটি আওয়ামী লীগের কর্মী সমর্থক বাড়িঘর ছাড়া, এগুলোর সাধারণ প্রতিক্রিয়াতেই ভবিষ্যতে বাংলাদেশের এই বাম টাম এরা কিন্তু রাজনীতি করতে পারবে না। রাজনীতি করতে পারবে কিন্তু মহসিন রশিদ সাহেব এবং তার মতো জেনারাস বিবেকবান মানুষরা। এই বাম দলগুলা একেবারে অপদার্থ, বিবেকহীন হয়ে গেছে, কারণ তারা শেখ হাসিনা সরকারের রাজনৈতিক বিরোধিতা, তার সরকারের আমলে সংগঠিত ভুল থেকে অপরাধ সবগুলোকে এই 24 জঙ্গি উত্থানে সামিল হওয়ার অজুহাত হিসাবে তারা এটাকে দেখে। অর্থাৎ তারা মনে করে যে যেহেতু শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে এই অভিযোগগুলো ছিল, ফলে আমাদের এই যে আন্দোলনে অংশগ্রহণ করা বৈধ ছিল। অর্থাৎ এরা আবার এখনো দেখেন, এরা এখনো জুলাই চেতনা বলে একটা বায়বীয় জিনিস উপস্থাপন করে। কবি নামে এক ভদ্রলোক মোহন রায়হান, সে এই 2 দিন আগে বা 1 দিন আগেও বাংলা একাডেমিতে তার কবিতা পড়তে গিয়ে সে নাজেহাল হয়েছে, তবুও সে তার কবিতা পড়েছে, এবং কবিতার শেষ লাইন হলো জুলাই চেতনা কোথায়। অর্থাৎ এই লোকটা কবি, দেখেন একটা কবি তো অনেক বুদ্ধিমান হওয়ার কথা, একটা কবি যদি এগুলো না বোঝে, আমাদের বাংলাদেশের যে সাধারণ মানুষ তারা আসলে এগুলো কিভাবে অনুধাবন করবেন? সত্য কথা হলো যে জুলাই ছিল জঙ্গি উত্থান, সেটা এখন প্রমাণিত হয়ে গেছে। এই জঙ্গি উত্থানে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে যেসব অভিযোগ, সত্য হোক মিথ্যা হোক, ধরে নিলাম সব সত্য, সেই সব অভিযোগ আপনাকে কোনোভাবেই জুলাই আন্দোলনে বা জুলাই জঙ্গি উত্থানে অংশগ্রহণের বৈধতা প্রদান করে না। আপনারা যদি যারা সময় মতো এইটা ক্ষমা চেয়ে এখান থেকে বের হয়ে আসেননি, তারা আসলে ভবিষ্যতে বাংলাদেশে রাজনীতি করতে পারবেন না। এইটা আমার আন্ডারস্ট্যান্ডিং। আমার কষ্টই লাগে যে সিপিবির মতো দল বাংলাদেশে ভবিষ্যতে আর থাকবে না, থাকলেও অন্য ফরম্যাটে থাকবে, এইসব নেতারা থাকবে না। এবং এমনকি দেখেন যেসব নেতা স্বয়ংক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল, মাহমুদুর রহমান মান্না, এটা তো বড় বড় রাজনৈতিক নেতা, এরাও কিন্তু কোনো না কোনোভাবে এটা স্বীকার করবে না, কারণ তাদের এখনো বিএনপি থেকে চাওয়া পাওয়ার অনেক কিছু আছে। যদিও মান্না সাহেবের সেকেন্ডম্যান কিন্তু হয়ে গেছে উপদেষ্টা, মান্না সাহেব কিছু হতে পারেনি। আমি এটা আসলে সবার জন্য বলছি যে এই ব্যাপারে আপনাদের যারা বের হয়ে আসা, দ্রুত আসুন। শেখ হাসিনা বাংলাদেশে আসার পরে যারা এইসব ক্ষমা চাইবেন, ইয়ে করবেন, আসলে তাদেরকে আমার মনে হয় না, আসলে আমি কোনো যুক্তি দেখি না তারা ক্ষমা পাবেন। ফলে বাংলাদেশের অনেকের রাজনীতি কিন্তু ভবিষ্যতে আর হবে না, আবার অনেকের রাজনীতি হবে সেটা ঠিক এই ধর্ম ভিত্তি আর কিছু থাকবে না, 24 ভিত্তিতেই হবে, যে 24 জঙ্গি উত্থানে কারা অংশগ্রহণ করেছিল, কারা অংশগ্রহণ করে নাই, কারা অংশগ্রহণকে ভুল মনে করেছিল, কারা অংশগ্রহণকে ভুল মনে করে নাই, কারা শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে অভিযোগগুলোকে এই জঙ্গি উত্থানে অংশগ্রহণে তাদের বৈধতা প্রদান করে বলে মনে করেছিল। যারা যতদিন বেশি এটাকে বৈধতা তাদের প্রদান করেছে বলে মনে করবেন, তারা তত দ্রুত বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিতে তাদের একেবারে রাজনৈতিক মৃত্যু ত্বরান্বিত করেছেন ইতিমধ্যে।